একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবো। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার নাম পাইথন। এবার প্রথমেই আমরা পাইথনের পরিচিতি সম্পর্কে একটু জেনে নিই। প্রথমে দেখব পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সৃষ্টি হয়েছিল 1991 সালে। যে ভদ্রলোক তৈরি করেছিলেন তার নাম হলো গিডো ভ্যান রোসাম। সে ভদ্রলোক ছিলেন নেদারল্যান্ডের বাসিন্দা, মনে রাখবো এটা। তার নাম ছিল গিডো ভ্যান রোসাম। পাইথন কোথায় কোথায় ব্যবহার করা হয়? শুধু সফটওয়্যার তৈরি নয়, ওয়েব ডেভেলপমেন্ট, এআই এবং ডেটা সায়েন্স ইত্যাদি ক্ষেত্রেও পাইথন অপরিহার্য হয়েছে। মানে সফটওয়্যার তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি হবেই, এছাড়াও ওয়েব ডেভেলপমেন্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স ইত্যাদি কাজে পাইথনের দরকার প্রচণ্ডভাবে হয়ে উঠেছে। পাইথন ল্যাঙ্গুয়েজের মেথডোলজির দিক থেকেও বহুমুখিতা লক্ষ্য করা যায়। এর মধ্যে বলা যেতে পারে যে একাধিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মেথডোলজি পাওয়া যায়, যেমন প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এছাড়া অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরও মেথডোলজি পাওয়া যায়। এবারে আমরা দেখে নেব পাইথনের কর্মপদ্ধতি সম্পর্কে। কর্মপদ্ধতি মানে পাইথন একটা সোর্স কোড লেখা থেকে আউটপুট জেনারেশন অবধি কী কী ফেজগুলো আছে একটু দেখে নেব আমরা। প্রথম যে ফেজ তাকে আমরা বলছি রাইটিং সোর্স কোড, অর্থাৎ এই ফেজের মাধ্যমে আমরা পাইথন প্রোগ্রামের সোর্স কোড লিখি, অর্থাৎ টাইপ করি আমরা। 2 নম্বর যে ফেজ তাকে বলা হয় লেক্সিক্যাল অ্যানালাইসিস। সেটা কি? 2 নম্বর যে ফেজ তাকে বলা হয় লেক্সিক্যাল অ্যানালাইসিস বা টোকেনাইজেশন। কি এটা? পাইথন প্রোগ্রামের প্রতিটি অংশ টোকেনে রূপান্তরিত হয়। টোকেন হলো কিওয়ার্ডস, ভেরিয়েবলস, অপারেটরস, লিটারালস, পাংচুয়েটর ইত্যাদি। এবারে প্রথমে আমরা একটু বুঝে নিই যে টোকেন কাকে বলে, একটুখানি ছোট্ট করে দেখে নিই। সেটা হলো একটি প্রোগ্রামের সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে বলা হয় টোকেন। প্রোগ্রামের সবচেয়ে ক্ষুদ্রতম অংশকে বলা হয় টোকেন। ধরি আমরা একটা সেন্টেন্স লিখেছি, ধরে নিচ্ছি আমি এখানে কি পাচ্ছি? আমি ওয়ার্ড পাচ্ছি। ওয়ার্ডগুলোকে যদি টুকরো করি আমি পাচ্ছি লেটার, এরকম অনেকগুলো লেটার আছে। এছাড়াও আমি পাচ্ছি কিছু স্পেস, ফাঁকা জায়গা। এই ফাঁকা জায়গাগুলো লাস্টে গিয়ে একটা ফুল স্টপও পাবো। তার মানে কি হলো? বিভিন্ন ধরনের জিনিস একত্রিত হয়ে একটা সেন্টেন্স তৈরি করে। এই ছোট ছোটগুলো আছে, অর্থাৎ এখানকার লেটার বলতে পারি আমি, স্পেস বলতে পারি, শেষের ফুল স্টপটাকে বলতে পারি। এই সব কিছু মিলেই একটা সেন্টেন্স তৈরি হয়। সবকটা ছোট ছোট অংশকে বলা হয় টোকেন। এরপর আমরা যে ধাপটা সম্পর্কে জানবো তাকে বলা হয় সিনট্যাক্স অ্যানালাইসিস বা পার্সিং। সিনট্যাক্স অ্যানালাইসিস বা পার্সিং। কাকে বলে পার্সিং? টোকেনাইজেশন শেষ হলে, অর্থাৎ প্রোগ্রামের যত কিছু লেখা আছে সবগুলোকে ছোট 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 টুকরোতে ভাগ করার পর যে কাজটা হয় তাকে বলা হয় পার্সিং। পার্সিং শুরু হয়, অর্থাৎ প্রোগ্রামের গঠন, সিনট্যাক্স বিশ্লেষণ করা হয়। একটা প্রোগ্রাম কি করে লেখা হবে তার একটা নির্দিষ্ট গঠন আছে, তাকে অ্যানালাইসিস করার পদ্ধতিকেই বলা হয় পার্সিং বা সিনট্যাক্স অ্যানালাইসিস। কি করে, কিভাবে করে? পার্সার প্রোগ্রামের অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি বলে একটা বিষয় থাকে। সেখান থেকে যদি কোনো সিনট্যাক্স এরর থাকে তাহলে পাইথন এরর মেসেজ দেয়। যদি কোনো সিনট্যাক্স বা গঠনগত কোনো ভুল থাকে সেটাকে খুঁজে বের করার পদ্ধতিকেই বলা হয় পার্সিং। এবার আমরা দেখে নেব 4 নম্বর ধাপ, যাকে বলা হয় বাইট কোড জেনারেশন। কি সেটা একটু লক্ষ্য করি। পাইথন ইন্টারপ্রেটার কোড লিখে বাইট কোডে রূপান্তর করে। বাইট কোড হলো লো লেভেল প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কোড, যা .pyc ফাইলে সংরক্ষিত হয়। একটু বুঝে নেব। পাইথন ইন্টারপ্রেটারে কোড লিখি আমরা, সেই কোডটা বাইট কোডে রূপান্তরিত হয়। বাইট কোডে যখন রূপান্তরিত হয় সেটা .pyc এক্সটেনশন যুক্ত একটা ফাইলে সেভ করা হয়। এবার প্রথম প্রশ্ন হলো বাইট কোড কি? বাইট কোড হলো একটি লো লেভেল প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কোড। এই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কথাটার মানে কি? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কথার মানে হলো
যে এই ফাইলগুলো আমি যে কোনো অপারেটিং সিস্টেম, যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারবো। অর্থাৎ পাইথনে একটি রিটেন কোড যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করা যাবে। আমি যদি ধরে নিই একটা প্রোগ্রাম তৈরি করা আছে সেটা টিভির জন্য, তাহলে সেটা ল্যাপটপেও কাজ করবে, মোবাইলেও কাজ করবে, ইভেন আমার স্মার্ট ওয়াচেও কাজ করবে, কোনো সমস্যা হবে না। এটাকে বলা হয় প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কোড। বাইট কোড মূলত পিভিএম এর জন্য তৈরি হয়, অর্থাৎ পাইথন ভার্চুয়াল মেশিনের জন্য বাইট কোডগুলো তৈরি হয়। আশা করছি বুঝতে পেরেছো। এবারে আমরা দেখব পিভিএম এক্সিকিউশন কি করে করে। প্রথমে বাইট কোড তৈরি হলে সেটি পিভিএম দ্বারা এক্সিকিউট হয়। পিভিএম মেশিন কি করে, প্রতিটি বাইট কোড ইনস্ট্রাকশনকে লাইন বাই লাইন ইন্টারপ্রেট করে। অর্থাৎ যত বড়ই আমরা প্রোগ্রাম লিখি না কেন, পিভিএম সেটা লাইন বাই লাইনই ইন্টারপ্রেট করে, অর্থাৎ লাইন বাই লাইনই পড়ে এবং পড়ে দেখে কোনো ভুল আছে কিনা। যদি কোনো ভুল না থাকে তাহলে পরবর্তী লাইনে যায়। গার্বেজ কালেক্টর কিভাবে কাজ করে, যখন আমরা পাইথনে কোনো প্রোগ্রামিং করি তখন মেমোরিতে সমস্ত ডেটা গিয়ে সেভ হয় বা টেম্পোরারিলি স্টোর করা হয়। এবারে কিছুক্ষণ পর সেই ডেটাগুলোর আর দরকার পড়ে না, যখন তার কাজ শেষ হয়ে যায়। গার্বেজ কালেক্টর যেটা করে, যেই ডেটাগুলোর কাজ আর লাগবে না, অর্থাৎ কাজে লাগবে না, সেই ডেটাগুলোকে মেমোরি থেকে মুছে দিয়ে মেমোরি অপটিমাইজ করে, অর্থাৎ মেমোরির কর্মক্ষমতা একটু বাড়িয়ে তোলে। বোঝাতে পারলাম আশা করি। এরপর আছে, যদি কোনো রান টাইম এরর ঘটে তাহলে ট্রেস ব্যাক এরর মেসেজ দেয়। রান টাইম এরর, পাইথনের 3 ধরনের এরর আছে, একটা সিনট্যাক্স এরর, একটা লজিক্যাল এরর, একটা রান টাইম এরর। রান টাইম এরর যদি হয় ট্রেস ব্যাক এরর মেসেজ দেয়, অর্থাৎ প্রোগ্রামারকে জানায় যে তুমি কি ভুল করেছো আর কি ঠিক করতে হবে। এটা আমরা পরবর্তীতে জানবো আস্তে আস্তে। লাইব্রেরি মডিউলকে পিভিএম এর সঙ্গে যুক্ত করা হয়। পাইথনের একটা বিশাল বড় লাইব্রেরি সেট আছে, যার জন্য এই লাইব্রেরি সেটের জন্য পাইথন অন্যান্য অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে পেছনে ফেলে দিয়েছে, অর্থাৎ এর জনপ্রিয়তা বেড়ে গেছে। লাইব্রেরি মডিউলকে যখন পিভিএম এক্সিকিউশন হয়, আমরা পরে দেখব, পিভিএম যখন এক্সিকিউশন হয় তখন লাইব্রেরি মডিউলকে সেই পিভিএম এর সঙ্গে যুক্ত করে নেওয়া হয়। অর্থাৎ যেই ডেটা সম্পর্কে পাইথনের কাছে ইনফরমেশন থাকে না, সেই সমস্ত ডেটা সম্পর্কে ইনফরমেশন লাইব্রেরি থেকে নিয়ে নেওয়া হয়। এবারে সফলভাবে এক্সিকিউশন হলে পাইথন নির্দিষ্ট আউটপুট প্রিন্ট করে, অর্থাৎ ওপরের এই সবকটা স্টেপ যদি সফলভাবে কাজকর্ম করে তাহলে 6 নাম্বার স্টেপ অর্থাৎ আউটপুট জেনারেশন সফলভাবে সম্পন্ন হয়। আশা করছি বুঝতে পেরেছো। এবারে আমরা দেখব পাইথন কোড এক্সিকিউশন প্রসেস। একটা ছবির মাধ্যমে দেখব যে পাইথনের কোড কি করে এক্সিকিউট হয়। প্রথম যে ধাপটা থাকে সেখানে হলো সোর্স কোড রাইটিং, একটু আগে আমরা পড়লাম। তারপরের কাজ হলো টোকেনাইজেশন, অর্থাৎ সমস্ত প্রোগ্রাম থেকে ছোট 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 করে টুকরো করা প্রোগ্রামটাকে। তারপরের কাজ পার্সিং, অর্থাৎ খুঁজে বের করে দেখা যে কোথাও কোনো ভুল ভ্রান্তি আছে না, গঠনগত কোনো ভুল আছে কিনা। তারপরের কাজকে বলা হচ্ছে বাইট কোড জেনারেশন, অর্থাৎ সেই সমস্ত প্রোগ্রামটাকে একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট একটা কোডে রূপান্তরিত করা, যেটি কিন্তু বাইনারি কোড নয়। এবারে আমরা দেখব পিভিএম এক্সিকিউশন। পিভিএম এক্সিকিউশন কি, আগের যে ধাপগুলো আছে যেমন সোর্স কোড লেখা থেকে টোকেনাইজেশন, পার্সিং, বাইট কোড জেনারেশন, এই 4টে ধাপের মধ্যে কোনো ধাপে যদি এমন হয় যে কিছু ডেটা আছে যার মিনিং পাইথন বুঝতে পারছে না, যদি বুঝতে না পারে সেই সংক্রান্ত ডেটা ও চেষ্টা করবে বাইরে থেকে আনার। বাইরে থেকে কোথা থেকে আনার? লাইব্রেরি থেকে আনার, কারণ পাইথনের কাছে একটা বিশাল বড় লাইব্রেরি সেট আছে, সেখান থেকে ও ডেটা এনে পাইথনের প্রোগ্রামটা এক্সিকিউট করার চেষ্টা করবে। এবার এখান থেকে লাইব্রেরি মডিউল থেকে এনে ডেটা এনে পাইথনের এখানে প্রসেস করবে, পিভিএম এক্সিকিউশন করবে। এবং এই অবধি যদি সবকটা স্টেপ সফলভাবে সম্পন্ন হয় তাহলে লাস্ট স্টেপ আউটপুট জেনারেশনও সফলভাবে সম্পন্ন হবে। আশা করছি বুঝতে পেরেছো। এবার এখান থেকে দেখবো আমরা এই দুটো ধাপকে, অর্থাৎ টোকেনাইজেশন এবং পার্সিং, এই দুটো ধাপকে একত্রে বলা হয় কম্পাইলার, অর্থাৎ এই কাজটা যে করে তাকে বলা হয় কম্পাইলার। এবং এই 4টে ধাপ
টোকেনাইজেশন, পার্সিং, বাইট কোড জেনারেশন এবং পিভিএম এক্সিকিউশন, এই 4টে ধাপের কাজ যেখানে হয় তাকে বলা হয় পাইথন ইন্টারপ্রিটার। আশা করছি বুঝতে পেরেছ। এবারে আমরা দেখব পাইথন প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য। খুব সোজা সোজা কিছু বৈশিষ্ট্য আছে, সহজভাবে আমরা দেখব। পাইথন প্রোগ্রামটা সহজ, এর বৈশিষ্ট্যগুলোও সহজ। প্রথম বৈশিষ্ট্য হলো সহজে শেখা ও ব্যবহারযোগ্য, অর্থাৎ পাইথন প্রোগ্রাম খুব ইজিলি শেখা যায় এবং খুব ইজিলি এটাকে ইউজ করা যায়। পাইথনের সিনট্যাক্স খুব সহজ ও পাঠযোগ্য, এটি প্রায় ইংরেজির মতো হয়, নতুনদের জন্য আদর্শ। পাইথন একটি ইন্টারপ্রিটেড ভাষা, অর্থাৎ পাইথনের প্রতিটি কোড লাইন বাই লাইন এক্সিকিউট হয়। লাইন বাই লাইন এক্সিকিউট মানে একটু আগে আমরা যেটা আলোচনা করলাম, যদি কোথাও কোনো লাইনে ভুল খুঁজে পাওয়া যায় তাহলে সেখানেই পাইথন ইন্টারপ্রিটার আটকে যায়, পরবর্তী লাইনে যায় না। তাহলে আমাদের ভুল খুব সহজেই খুঁজে বের করা যায়। এটি একটি হাই লেভেল ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যার বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে মেমোরি ম্যানেজমেন্ট এবং সিস্টেম অপারেশন পাইথন নিজেই করে, তাই প্রোগ্রামিং অনেক সহজ হয়ে যায়। এবার আমরা দেখে নেব ডাইনামিক্যালি টাইপড ল্যাঙ্গুয়েজ। ভেরিয়েবলের টাইপ আগে ডিক্লেয়ার করতে হয় না, রান টাইমে পাইথন নিজেই সেটা নির্ধারণ করতে পারে। অর্থাৎ পাইথনের প্রোগ্রাম যখন রান করা হয় তখন ভেরিয়েবলের টাইপ পাইথন নিজেই সেটা নির্ধারণ করে নেয়। অবজেক্ট ওরিয়েন্টেড এবং ফাংশনাল, একটু আগে যে আমরা বলছিলাম পাইথনের মেথোডোলজি অনেক ধরনের আছে, তার মধ্যে একটা মেথোডোলজি হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দুটোই সমর্থন করে। বৃহৎ স্ট্যান্ডার্ড লাইব্রেরি, যেটা আমরা আলোচনা করছিলাম, পাইথনের সাথে প্রচুর লাইব্রেরি ও মডিউল পাওয়া যায় যা বিভিন্ন কাজ যেমন গাণিতিক হিসাব, সময়, ফাইল হ্যান্ডলিং ইত্যাদি কাজে সাহায্য করে পাইথনকে। ক্রস প্ল্যাটফর্ম ভাষা, এটা আলোচনা করেছি আমরা। প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট কোড তৈরি করে। পাইথন উইন্ডোজ, ম্যাক, লিনাক্স সমস্ত প্ল্যাটফর্মে একই কোডে চলে, অর্থাৎ প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্সি। তারপরেরটা দেখে নেব বিশাল কমিউনিটি সাপোর্ট। পাইথনের ব্যবহারকারীর সংখ্যা অনেক, তাই সাহায্য, টিউটোরিয়াল এবং লাইব্রেরি অনলাইনে সহজেই খুঁজে পাওয়া যায়। ইন্টিগ্রেশনের সুবিধা, পাইথনকে সি, C++, জাভার মতো ভাষার সঙ্গে .NET-এর মতো টেকনোলজির সাহায্যে যুক্ত করা যায়। অর্থাৎ আগে থেকে ধরো আমরা একটা প্রোগ্রাম লিখে রেখেছি, অনেক পুরনো প্রোগ্রাম, সেটা সি হতে পারে, C++ হতে পারে, জাভা দিয়ে আমরা হয়তো লিখে রেখেছি। আমরা চাইলে সেখানে পাইথনকে ইনক্লুড করাতে পারবো .NET টেকনোলজির সাহায্যে। অর্থাৎ পুরনো একটা প্রোগ্রামকে নতুনভাবে আমরা রিকনস্ট্রাক্ট করতে পারবো পাইথনের সাহায্যে। একে বলা হচ্ছে ইন্টিগ্রেশন। এছাড়া যে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় পাইথন, সেই ক্ষেত্রগুলি হলো ওয়েব ডেভেলপমেন্ট, ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, অটোমেশন অ্যান্ড স্ক্রিপ্টিং, গেম ডেভেলপমেন্ট। এই কাজগুলোর ক্ষেত্রে পাইথন ল্যাঙ্গুয়েজই এখন একমাত্র এবং অপরিহার্য হয়ে উঠেছে প্রায়। বেশ, এবার এই টোটাল সিরিজের মধ্যে আমরা পাইথন ল্যাঙ্গুয়েজটাকে বিশেষভাবে জানার চেষ্টা করব। তোমরা একের পর এক ভিডিও দেখতে থাকো। তোমরা পাইথন ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এই পুরো কোর্সটা কমপ্লিট হওয়ার পর আশা করছি জেনে যাবে সমস্তটা। চাইলে তারপর তোমরা বিভিন্ন রকমভাবে প্রোগ্রাম করতে পারবে। আর এই ভিডিওতে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে সেই ভিডিওটা আবার প্লে করে দেখো। প্রয়োজনে আমাকে কমেন্টে জানাও কোথায় এক্স্যাক্ট ভুল হয়েছে বা বুঝতে অসুবিধা হয়েছে। ধন্যবাদ।